এটা আমাদেরই গল্প। হ্যাঁ, এটা আমাদেরই গল্পের খায়রুল বাশার এই প্রথম বড় পর্দায় পা রাখছে। খায়রুল বাশার ছোট পর্দায় অনেক জনপ্রিয় একজন নায়ক। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা সে পেয়েছে এবং ছেলেটি খুব বেছে বেছে কাজ করে। সবচেয়ে ভালো যে বিষয়টি, ভালো লাগবার বিষয়, সে খুব বেছে বেছে কাজ করে। তার এই বেছে বেছে কাজ করার একটা উদাহরণ দিই আপনাদেরকে, চলেন। একবার আনিসুর রহমান মিলন, আপনার নামটি অনেকেই জানেন, চেনেন। বাংলাদেশের একজন সুপরিচিত অভিনেতা, নায়ক। তিনি এখন আমেরিকাতে বসবাস করছেন তার সন্তানের সঙ্গে। তার স্ত্রী মারা যাবার পরে, প্রবাসী স্ত্রী, সন্তানকে লালন পালনের দায়িত্ব এখন তার কাঁধে পড়েছে। সন্তানের কে বড় করবার জন্য, সন্তানকে সময় দেবার জন্য তিনি এই মুহূর্তে আমেরিকাতে বসবাস করছেন, অনেকটা অভিনয় থেকে দূরে আছেন। এই আনিসুর রহমান মিলন একসময় একটা নাটক বানাবেন। সেই নাটকের স্ক্রিপ্ট তার হয়তো লাইন আপ করা আছে, কিন্তু স্ক্রিপ্টটা রেডি হয় নাই। এখন যখন আনিসুর রহমান মিলন নাটক বানাবেন, মানে আনিসুর রহমান মিলন ধরেন ওই সময় তো সে অনেক জনপ্রিয় একজন স্টার। সেই আনিসুর রহমান মিলন একজন নবাগত নায়ককে প্রপোজ করলেন যে, তোমাকে নিয়ে একটা কাজ করব, তোমার অমুক অমুক ডেট খালি আছে কিনা। তখন এই খায়রুল বাশার আনিসুর রহমান মিলনকে বললেন, অবশ্যই ভাই, আপনার সঙ্গে কাজ করব, আপনার সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লাগবে, কিন্তু আমাকে আগে স্ক্রিপ্টটা পাঠান, আমি স্ক্রিপ্টটা দেখে তারপর আপনার কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেব। এটা কিন্তু একটা স্পর্ধা। এত বড় একজন শিল্পী, তার সেক্টরের একজন সিনিয়র এত বড় একজন শিল্পীকে সে যখন বলে স্ক্রিপ্টটা দেন, স্ক্রিপ্টটা দেখে আমি সিদ্ধান্ত নেব, এটি একটি স্পর্ধা। সেই সঙ্গে এটি তার রাইট। খায়রুল বাশারের এটা রাইট, সে কোন স্ক্রিপ্টে কাজ করবে, কোন স্ক্রিপ্টে কাজ করবে না, এটি তার অধিকার। তো আনিসুর রহমান মিলন হয়তো সেই সময় তার একটু ইগোতে লেগেছিল যে নতুন একটা ছেলে আসছে, সে আমাকে বলে স্ক্রিপ্ট পাঠাইতে। সাপোজ রাজ্জাক সাহেব একটা সিনেমা বানাবেন, এখন জয়কে বলছে তোমাকে আমি নিব আমার সিনেমায়, তো তোমার ডেট খালি আছে কিনা। আর জয় রাজ্জাক সাহেবকে বলছে, স্যার আগে স্ক্রিপ্টটা পাঠান, আগে স্ক্রিপ্টটা দেখি তারপরে আমি জানাচ্ছি। ব্যাপারটা একটু এরকম হয়ে গেছে না? তো ওই জায়গা থেকে আনিসুর রহমান মিলন একটু ক্ষুব্ধ হয়ে তাকে হয়তো পরবর্তীতে ওই কাজটা নেয় নাই। তো এই খায়রুল বাশার এখন খায়রুল বাশার হয়েছে এই কারণেই, কারণ সে প্রতিটি গল্পের সঙ্গে নির্মাতা কারা নির্মাণ করছেন, তাদের নির্মাণের অভিজ্ঞতা সবকিছু বিবেচনা করে, সহশিল্পী কারা, সবকিছু বিবেচনা করে সে একটা প্রজেক্টে অংশগ্রহণ করে। এখন প্রজেক্টে অংশগ্রহণ করবার পরে সেখানে হয়তো কম বেশি হইতে পারে। তো সেই খায়রুল বাশার এখন আস্তে আস্তে এটি আমাদের গল্পের সামির হয়ে গেছে, এবং এই সামির একজন এই মুহূর্তে ধারাবাহিক নাটক করে জনপ্রিয়তা পাওয়া শেষ উদাহরণ। সর্বশেষ উদাহরণ ছিল ব্যাচেলর পয়েন্ট। ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা ক্যারেক্টার দারুণভাবে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে সমাদৃত, পরিচিত। এই জেনারেশন তাদেরকে খুব গ্রহণ করেছে। সামির অর্থাৎ খায়রুল বাশারকে এই জেনারেশন গ্রহণ করেছে ব্যাচেলর পয়েন্টের কয়েক বছর পরে একটা ধারাবাহিকে। এবং সামির যে কতটা জনপ্রিয় তারও একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিই। আমরা শুটিং করছিলাম, আমি আর খায়রুল বাশার শুটিং করছিলাম উত্তরায় একটা রেস্টুরেন্টে। যে রেস্টুরেন্টটা একটু ব্যাকওয়ার্ড, মানে মেন রোড থেকে ভেতরে, লেকের ধারে। তো ওই রেস্টুরেন্টে খায়রুল বাশার শুটিং করছে বা সামির শুটিং করছে, এইটা সামহাও এক স্কুল ছাত্রী জেনে যায়। তো সেই স্কুল ছাত্রীর ছুটির পরে সে তার বাবার কাছে আবদার করে যে সে সামির ভাইয়ের সঙ্গে দেখা করবে, সামির ভাইয়ের সঙ্গে একটা ছবি তুলবে। এবং আমরা যখন শুটিং করছিলাম, শুটিং এর মাঝখানে দেখলাম যে একটা পরিবার এসে দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টের গেটের সামনে। শুটিং শেষ হওয়ার পরে সেই পরিবারটি এগিয়ে আসলো সামিরের কাছে, অর্থাৎ খায়রুল বাশারের কাছে, এবং তারা তার মেয়ের আবদারের কথা জানায় এবং খায়রুল বাশার তাদের সঙ্গে একটা ছবি তুলে নেয়। এইভাবে খায়রুল বাশারের জার্নি আজকে বড় পর্দায় উঠে এসেছে। এই এই জার্নিটাও কিন্তু খায়রুল বাশারের খুব সহজ কিছু ছিল না। এই সিনেমাটা শুরু হয়েছিল 2021-22-এর দিকে।
করোনার পরবর্তী সময়। তো সেই সময় থেকে আজকে 2026 সাল, সিনেমাটা রিলিজ হচ্ছে। একটা সিনেমা শুট করতে কতদিন সময় লাগে? সর্বোচ্চ 1 মাস 2 মাস, তারপরে পোস্ট প্রোডাকশন শেষ করে 3-4 মাসের মধ্যে রিলিজ হয়ে যায়। কিন্তু এই সিনেমাটা রিলিজ হইতে 6 বছরের, 21, 22, 23, 24, 25, 26, 4 বছরের অধিক সময় লেগেছে। এই 4 বছর খায়রুল বাশার শুধু শুটিংই হয়েছে সিনেমার। আজকে শুটিং হয়, এরপরে কয়েকদিন গ্যাপ হয়, আবার শুটিং হয়, কয়েকদিন গ্যাপ হয়। তো লম্বা একটা পিরিয়ড ধরে খায়রুল বাশার যেহেতু একটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম করছে, জীবনানন্দ দাশের চরিত্রে তিনি অভিনয় করছেন। তো জীবনানন্দ দাশের সেই গেট আপটা তাকে ধরে রাখতে হয়েছে। সেই চুল, ক্লিন শেভ এবং গোফ সবকিছু মিলিয়ে তাকে একটা জায়গায় স্থিত হইতে হয়েছে, এবং 4টা বছর সে জীবনানন্দ দাশকে ক্যারি করে গেছে। এই যে 4টা বছর একটা চরিত্রের সঙ্গে বসবাস করা এবং এই 4টা বছর নাটক কমিয়ে করা, একটা সিনেমার প্রতি যে কতটা ডেডিকেশন ছিল খায়রুল বাশারের, সেই ডেডিকেশনটা আলোর মুখ দেখতে চলেছে। অর্থাৎ সামির এখন বড় পর্দায় আসতে চলেছে। জীবনানন্দ দাশ আমি অলরেডি বলেছি যে এটার ট্রেলারও বেরিয়েছে, ট্রেলার রিভিউটা এখনো দেওয়া হয় নাই। চমৎকার একটা ট্রেলার, মানে এত সুন্দর সুন্দর ফ্রেম, এত সুন্দর লাইটের ব্যবহার, এত সুন্দর মেকআপ, কস্টিউম এবং সর্বোপরি অভিনয় শিল্পীদের অভিনয়, তার উপরে ডিরেক্টরের মুন্সিয়ানা, এত সুন্দর একটা ট্রেইলার। হ্যাঁ, এই সিনেমাটা ওইভাবে বাণিজ্যিক ছবির সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে সেই ধরনের একটা সিনেমা নয়, কিন্তু এটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা হিসেবে বাংলাদেশের আর্কাইভে দীর্ঘ বছর রয়ে যাবে। আমাদের দেশে সত্যজিতের জন্ম হয় নাই, বাট আধুনিক সত্যজিৎ যদি বলি, বা সত্যজিতের কাছাকাছি যদি কেউ বলি, বা আমাদের দেশের খুব ইন্টেলেকচুয়াল কোনো ডিরেক্টরকে যদি অ্যাড্রেস করতে চাই তাহলে সেই মাসুদ হাসান উজ্জ্বলের নামটা আনতে হবে। মাসুদ হাসান উজ্জ্বলের এই বনলতা সেনটা রিলিজ হচ্ছে এইবার ঈদে, এবং সেই বনলতা সেন সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রটা রূপায়ণ করছে খায়রুল বাশার, অর্থাৎ সামির। এটি আমাদের গল্পের সামির। এখন এটি আমাদের গল্প, এই ধারাবাহিকটা এত জনপ্রিয়তা পেয়েছে, এত জনপ্রিয়তা পেয়েছে, অর্থাৎ সামিরের যে কোনো প্রজেক্ট দেখবার জন্য দর্শক এখন মুখিয়ে থাকে। কথা হচ্ছে যে যে সকল দর্শক সামিরকে দেখেছে তারা বিনে পয়সায় দেখেছে, তারা টাকা পয়সা খরচ করে দেখে নাই, তারা ফ্রি দেখেছে ইউটিউবে বা টেলিভিশনে। এখন সামিরকে দেখতে হলে টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে সামিরকে দেখতে হবে। তবে সামিরের অর্থাৎ খায়রুল বাশারের এই বনলতা সেন সিনেমাটি 2026-এর এই সময়ে রিলিজ হওয়াটা আমি মনে করি, বা দেরিতে রিলিজ হওয়াটা আমি মনে করি যে খায়রুল বাশারের জন্যই প্লাস হয়েছে। অর্থাৎ 2026-এর এই সময়ে সামির যে পপুলারিটিটা পাইছে, সামিরের প্রতি দর্শকের যে আগ্রহ তৈরি হয়েছে, সামিরকে দেখবার জন্য দর্শকের যে ব্যাকুলতা তৈরি হয়েছে, সেই ব্যাকুলতার একটা প্রয়োগ বা প্রায়োগিক প্রতিচ্ছবি আমরা হয়তো এই সিনেমাটার দর্শকের ভিড়ে বা টিকিট বিক্রির ক্ষেত্রে বা সিনেমা হলে এই সিনেমার একটা প্রভাব আমরা দেখতে পাবো, যে সামিরের কারণে অনেকেই আসবে এই সিনেমাটা দেখবার জন্য, যে সামির অভিনয় করেছে বনলতা সেনে। সামির বলতে বলতে যে বুঝাচ্ছি যে খায়রুল বাশার অভিনয় করেছে এই সিনেমাতে। তো অবভিয়াসলি খায়রুল বাশারের জন্য এই সিনেমাটা একটা মাইলফলক হয়ে থাকবে তার জীবনের জন্য। প্রথম ছবিতেই সে হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে, কারণ এটা একটা অনুদানের ছবি, আর অনুদানের ছবিতে সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার একটা নেক আছে। দেখা গেছে যে ম্যাক্সিমাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো অনুদানের ছবিতেই পায়। গত বছর অনুদানের ছবিতে আফরান নিশো পেয়েছে এবং নায়িকাটা পেয়েছে। গত বছর আফরান নিশো পেয়েছে অনুদানের বাইরের ছবি থেকে, আর নায়িকা যা সেরা নায়িকার ক্যারেক্টারটা পেয়েছে অনুদানের ছবি থেকে, সাতাও সিনেমার। সো এই বছর এমনও হতে পারে যে, বা এই বছরের পরের বছর এমনও হতে পারে যে খায়রুল বাশারের বনলতা সেনে দুটো নায়ক নায়িকা দুটোই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এবং সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও নিয়ে আসতে পারে বনলতা সেন। সো দেরিতে হয়েছে,
কিন্তু খারাপ হয় নাই। আছে না যে আহ, খোদা, একটা হিন্দিতে একটা কথা আছে, खुदा की घर में देर है लेकिन अंधेरा नहीं है। কথাটার সঙ্গে অনেকটা মিলে যায় যে দেরি হয়েছে কিন্তু খারাপ হয় নাই, ভালোই হয়েছে এই সময়ে সিনেমাটা রিলিজ হতে। তো যাই হোক, সামিরকে দেখবার জন্য অবশ্যই আপনারা অনেকেই ব্যাকুল হয়ে আছেন। যারা এটি আমাদের গল্প ভালোবেসেছেন তারা অবশ্যই সামিরকে দেখবার জন্য, বড় পর্দায় দেখবার জন্য ব্যাকুল হয়ে আছেন, এবং যারা যারা এই সামিরকে অর্থাৎ খায়রুল বাশারকে বড় পর্দায় দেখবার জন্য অপেক্ষা করছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে কে কোন সিনেপ্লেক্সে বা কোথায় থেকে বনলতা সেনটা দেখবেন।